Good morning and welcome everybody. The today's topic is introduction to statistics and data. তো আমরা জানি যে আমাদের মেডিকেল সায়েন্সে আমরা একটু স্ট্যাটিস্টিক্স বা এই জাতীয় জিনিস নিয়ে আগের দিনের যারা একটু ভয়ে থাকি, কিন্তু আমরা আপনাদের এই ক্লাসগুলো আমি এমন ভাবে সাজিয়েছি যারা ক্লাস করবেন তাদের কাছে ধারণাটা ক্লিয়ার হবে এবং এসব ব্যাপারে আপনারা নিজেরাই নিজেদের ডিসিশন, আপনাদের যে প্রোটোকল তৈরি করা, তারপরে থিসিস রিপোর্ট তৈরি করা বা যে কোনো রিসার্চ ওয়ার্ক যদি আপনারা করেন সেইটুকু বোঝার মতো যাতে দক্ষতা অর্জন করেন সেভাবেই ক্লাসগুলো সাজানো হয়েছে। তো যেদিন যেটা পড়া হয় সেটা পড়ে ফেলবেন। এই ক্লাস মূলত যারা ফেজ বি রেসিডেন্ট এই মার্চে বিভিন্ন সাবজেক্টে জয়েন করেছেন তাদের জন্য। ক্লাসের স্লাইড কি দেখা যাচ্ছে? জি স্যার। আজকের ক্লাসে আমরা এই বিষয়গুলো পড়ব। ডেফিনিশন অফ স্ট্যাটিস্টিক্স, তারপরে ব্রাঞ্চেস অফ স্ট্যাটিস্টিক্স, বায়োস্ট্যাটিস্টিক্স এবং ভাইটাল স্ট্যাটিস্টিক্স কি এটা দেখব। স্ট্যাটিস্টিক্স এর দুইটা এরিয়া আছে, ডেসক্রিপটিভ এন্ড ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, এটা আমরা একটু বোঝার চেষ্টা করব। তারপরে স্ট্যাটিস্টিক্স মূলত আমাদের ফিজিশিয়ানদের কি কাজে লাগে এটা দেখব। তারপরে ডেফিনিশন এবং ক্লাসিফিকেশন অফ ডাটা, টুলস ফর ডাটা কালেকশন অর রিসার্চ ইনস্ট্রুমেন্ট, methods of data collection and methods of presentation of data. প্রথমেই statistics. The word statistics is derived from the Latin word state. তাহলে স্টেট বা রাষ্ট্র এই শব্দটা থেকে স্ট্যাটিস্টিক শব্দের উৎপত্তি। এটা একটা ল্যাটিন ওয়ার্ড। It originally referred to collection of demographic information and they are used in military recruitment and tax collection. তাহলে স্ট্যাটিস্টিক শব্দটা কেন আসছে, যে আগের দিনে এই রাষ্ট্র বা রাজ্যগুলো মিলিটারি রিক্রুটমেন্ট করার জন্য কোন অঞ্চলে কতজন যুবক আছে তাদেরকে লিস্ট করে তারপরে মিলিটারিতে রাজার যে পাইক পেয়াদা বাহিনী সেখানে রিক্রুট করত, অথবা রাজা খাজনা কালেকশন করত বা ট্যাক্স কালেকশন করত, তখন তাদের একটা হিসাব নিকাশের বিষয় ছিল। তো সেখান থেকেই এই স্ট্যাটিস্টিক্স এর উৎপত্তি। মিলিটারি রিক্রুটমেন্টের জন্য রাজারা যে হিসাব করত এবং ট্যাক্স কালেকশন করার জন্য রাজা বা ওই সময়ের যারা রাষ্ট্র পরিচালনা করত তারা যে হিসাব করত। তো স্ট্যাটিস্টিক শব্দটা শুনলে কি মনে হয়, এটা কি সিঙ্গুলার না প্লুরাল? আপনারা মাঝে মধ্যে আনমিউট করে রেসপন্স করবেন, মানে একদম চুপ থাকতে হবে এরকম না। আর ভিডিও অন রাখতে পারেন, অসুবিধা নাই, ভিডিও অন রাখতে পারেন। স্যার বোথ। হ্যাঁ ঠিক আছে। এটা আসলে স্ট্যাটিস্টিক্স, এটা কখনো সিঙ্গুলার কখনো আবার প্লুরাল। অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্স এর তিনটা মিনিং আছে। দেয়ার আর থ্রি মিনিংস অফ স্ট্যাটিস্টিক্স। তো এটা যখন একটা সাবজেক্ট বা কোনো একটা বিষয়কে আমরা বুঝাই তখন এটা সিঙ্গুলার সেন্সে ইউজ হয়, এবং তখন সেই স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট হিসেবে স্ট্যাটিস্টিক্স এর ডেফিনিশন হচ্ছে statistics is the subject which deals with collection, analysis and interpretation of data. তাহলে তিনটা কাজ করা হচ্ছে, ডাটা কালেকশন করা হচ্ছে, অ্যানালাইসিস করা হচ্ছে এবং আলটিমেটলি একটা ইন্টারপ্রিটেশন বা কনক্লুশন ড্র করা হচ্ছে। এই তিনটা কাজ যে সাবজেক্টে করা হয় সেটাই হচ্ছে স্ট্যাটিস্টিক্স। এমনি সাধারণভাবে কেউ যদি জিজ্ঞেস করে স্ট্যাটিস্টিক্স কি, তাহলে এত মিনিং সিঙ্গুলার প্লুরাল এত কিছু না বলে সরাসরি বলবেন statistics is the subject which deals with collection, analysis and interpretation of data. এরপরে স্ট্যাটিস্টিক্স এর সেকেন্ড যে মিনিং সেটা হচ্ছে ডাটা। ডাটারই আরেক অর্থ স্ট্যাটিস্টিক্স, এবং তখন এটা প্লুরাল সেন্সে ইউজ হয়। আমরা জানি যে দি টার্ম ডাটা এটা প্লুরাল,
ডাটার সিঙ্গুলার হচ্ছে ডেটাম। The term statistics is often interchangeably used as data, as for example health manpower statistics. এই হেলথ ম্যানপাওয়ার স্ট্যাটিস্টিক্স মানে হেলথ ম্যানপাওয়ার ডাটা বুঝাচ্ছি আমরা। তাহলে ডাটার সমার্থক হিসেবে যখন ইউজ হয় তখন স্ট্যাটিস্টিক্স প্লুরাল। এরপরে থার্ড মিনিং হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর সামারি মেজার অর ক্যালকুলেটেড ভ্যালু। এটা প্লুরাল সেন্সে ইউজ হয়, যে আমরা কোনো একটা পপুলেশন বা কোনো একটা স্যাম্পল এদেরকে যদি ডেসক্রাইব করতে চাই তাহলে আমরা কিভাবে বলি যে মিন, মিডিয়ান, মোড অথবা তাদের পার্সেন্টাইল অথবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এইসব টার্ম দিয়ে ইউজ করি। তো কোনো একটা স্যাম্পল বা কোনো একটা পপুলেশনের এই যে মিন, মিডিয়ান, মোড, পার্সেন্টাইল অথবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলোকে বলা হয় সামারি মেজার্স বা ক্যালকুলেটেড ভ্যালুস। তো স্ট্যাটিস্টিক্স বলতে এইসব সামারি মেজারকেও অনেক সময় বোঝায়, এটাও প্লুরাল সেন্সে ইউজ হয়। তো স্ট্যাটিস্টিক্স এর পারপাস কি, কেন লাগে পারপাস? আমরা যদি কোনো একটা কমিউনিটির বা কোনো একটা কান্ট্রির ধরেন এই ময়মনসিংহ শহরের লোকজনের বর্ণনা দিতে চাই, তাহলে ময়মনসিংহ শহরের লোক সংখ্যা হচ্ছে 5,11,272 জন। এই 5,11,272 জনকে আমরা আলাদাভাবে বর্ণনা করতে পারবো না। তখন কি করতে হবে আমাদের? এদের মধ্য থেকে এই 5 লক্ষ থেকে হয়তো 500 লোকের তথ্য সংগ্রহ করে, র্যান্ডমলি সংগ্রহ করে, তারপরে সেখান থেকে আমরা তাদের মিন এজ বের করতে পারবো, তাদের সেক্স ডিস্ট্রিবিউশন বের করতে পারবো, কি কি ডিজিজ হয় এটা বের করতে পারবো। তাহলে এইভাবে আমি যখন এইসব মেজার বের করব তখন আমার এই ময়মনসিংহ শহরের লোক ডেসক্রাইব করা সহজ হবে, যে ময়মনসিংহ শহরের লোকজনের গড় বয়স 37 বছর কথার কথা, বা তাদের মধ্যে এত পার্সেন্ট মেল, এত পার্সেন্ট ফিমেল। তাহলে এই যে কোনো একটা কান্ট্রি বা কোনো একটা কমিউনিটির স্যাম্পল অথবা পপুলেশনকে ডেসক্রাইব করার জন্য স্ট্যাটিস্টিক্স প্রয়োজন হয়, অথবা টু ড্র ইনফারেন্স অ্যাবাউট জেনারেল পপুলেশন। কোনো একটা এরিয়ার বা কোনো একটা কমিউনিটির পিপল সম্পর্কে কিছু সামারি ড্র করার ক্ষেত্রেও আমাদের এই স্ট্যাটিস্টিক্স প্রয়োজন হয়। So mainly there are two purposes of statistics. One is to describe sample or population, and another is to draw inference or conclusion about general population. Branches of statistics. Statistics এর কি ব্রাঞ্চ হতে পারে? On the basis of field of application, many branches. অর্থাৎ স্ট্যাটিস্টিক্স এর ব্রাঞ্চের অভাব নেই, যত সাবজেক্ট তত স্ট্যাটিস্টিক্স। আমরা যারা ডাক্তার তাদের সঙ্গে রিলেটেড বায়োস্ট্যাটিস্টিক্স, মেডিকেল স্ট্যাটিস্টিক্স, হেলথ স্ট্যাটিস্টিক্স, ভাইটাল স্ট্যাটিস্টিক্স। এছাড়াও ইন্ডাস্ট্রিয়াল স্ট্যাটিস্টিক্স, এগ্রিকালচার স্ট্যাটিস্টিক্স, বিজনেস স্ট্যাটিস্টিক্স, যত সাবজেক্ট তত স্ট্যাটিস্টিক্স হতে পারে। সো দিজ আর দ্য ব্রাঞ্চেস অফ স্ট্যাটিস্টিক্স। বায়োস্ট্যাটিস্টিক্স আমাদের জন্য ইম্পর্টেন্ট। বায়োস্ট্যাটিস্টিক্স মানে কি? Biostatistics is defined as the statistics which is related to biological sciences and deals with biological events including health and health determinants. তাহলে বায়োলজিক্যাল সায়েন্স রিলেটেড, যে কোনো বায়োলজিক্যাল সায়েন্স রিলেটেড, সেটা অ্যানাটমি, বায়োলজি কি বলে, জুওলজি, বোটানি, যেটাই হোক, যে কোনো বায়োলজিক্যাল সায়েন্স রিলেটেড স্ট্যাটিস্টিক্স কে আসলে বায়োস্ট্যাটিস্টিক্স বলা হয়। কিন্তু অনেক সময় অনেক অথর বা অনেকে মেডিকেল স্ট্যাটিস্টিক্স কে সিনোনাইমাসলি বায়োস্ট্যাটিস্টিক্স হিসেবে সম্বোধন করে। সুতরাং আমরা যারা ডাক্তার আমাদের কাছে বায়োস্ট্যাটিস্টিক্স মানে মেডিকেল স্ট্যাটিস্টিক্স অ্যাকচুয়ালি, এবং অফেন দিস ইজ রিলেটেড টু ক্লিনিক্যাল মেডিসিন। বায়োস্ট্যাটিস্টিক্স এর কতগুলো সাব ডিভিশন হচ্ছে, মেডিকেল স্ট্যাটিস্টিক্স, হেলথ স্ট্যাটিস্টিক্স, ভাইটাল স্ট্যাটিস্টিক্স বা পাবলিক হেলথ স্ট্যাটিস্টিক্স। এগুলো মূলত বায়োস্ট্যাটিস্টিক্স এরই সাব ডিভিশন। Health statistics আসলে কি? Health statistics is the statistics which is related to public health or community health. Vital statistics আমাদের জীবনের ভাইটাল ইভেন্টস এর সঙ্গে রিলেটেড। আমাদের জীবনের ভাইটাল ইভেন্টস কি কি?
জন্ম মৃত্যু রেসপন্স বিয়ে করেন একজন, আমাদের ভাইটাল ইভেন্টস কি কি আছে? ম্যারেজ, বার্থ, ডেথ, বার্থ, ডেথ, ম্যারেজ। এই সংক্রান্ত Marriage. স্ট্যাটিস্টিক্স, সেটাই হচ্ছে ভাইটাল স্ট্যাটিস্টিক্স। তাহলে দেখেন ভাইটাল স্ট্যাটিস্টিক্স কি? ভাইটাল স্ট্যাটিস্টিক্স ইজ দ্য স্ট্যাটিস্টিক্স which is related to vital events of life, as for example birth, marriage and death. এই ভাইটাল স্ট্যাটিস্টিক্স এর সোর্স কি? বার্থ রেজিস্টার, এটা অফিস অফ দ্য লোকাল গভর্নমেন্ট, মানে রুরাল এরিয়াতে ইউনিয়ন পরিষদ, ছোট শহরে পৌরসভা, আর বড় শহরে সিটি কর্পোরেশন বা মেট্রোপলিটন সিটি, যেগুলো ওগুলোর মধ্যে সিটি কর্পোরেশন, তো এগুলার অফিসে এই বার্থ রেজিস্টার, ডেথ রেজিস্টার থাকে। এছাড়াও বিভিন্ন হসপিটাল, যেখানে হসপিটালে ডেলিভারি হয় বা হসপিটালে কেউ মারা যায়, সেখানেও বার্থ রেজিস্টার, ডেথ রেজিস্টার থাকে। আর ম্যারেজ রেজিস্টার পাওয়া যায় কাজী অফিস বা অফিস অফ দা ম্যারেজ রেজিস্টার। এই ভাইটাল স্ট্যাটিস্টিক্স ইম্পর্টেন্ট কোন একটা দেশের পপুলেশন বা যে কোনো অ্যালোকেশন, যে কোনো প্ল্যানিং করার ক্ষেত্রে ভাইটাল স্ট্যাটিস্টিক্স এর তথ্য প্রয়োজন হয়। সো ভাইটাল স্ট্যাটিস্টিক্স এর সোর্স হচ্ছে বার্থ রেজিস্টার, ম্যারেজ রেজিস্টারস এন্ড ডেথ রেজিস্টারস। এরিয়া অফ স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ স্ট্যাটিস্টিক্স কি ধরনের কাজ করে বা কি করবে তার উপর ভিত্তি করে স্ট্যাটিস্টিক্সকে দুইটা এরিয়াতে ভাগ করা হয়। একটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আর একটা হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স নামেই বোঝা যাচ্ছে যে সে কিছু একটা ডেসক্রাইব করবে শুধু, আর ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স কনক্লুশন ড্র করবে বা ইনফারেন্স ড্র করবে কোন একটা পপুলেশন বা স্যাম্পল সম্পর্কে। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, 1 মিনিট সময় নিচ্ছি আমি। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স ডেসক্রাইব এন্ড সামারাইজ ডাটা, যে কোনো একটা সেট অফ ডাটাকে সে ডেসক্রাইব করবে এবং সামারাইজ করবে। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স ইজ ওয়ান হুইচ ডেসক্রাইব দ্য পপুলেশন। Descriptive statistics uses the data to provide description of population through numerical calculations or graphs or tables. আমরা যদি উদাহরণ দেখি তাহলে আরো ক্লিয়ার হবে। Descriptive statistics gives a general idea of trends in data and describe the population or sample by mean, median, mode, range, variance, standard deviation, skewness, ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালুস। তাহলে এই সব প্যারামিটার দিয়ে যখন কোন একটা পপুলেশন বা স্যাম্পলকে ডেসক্রাইব করা হয়, সেটাই হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। অর্থাৎ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে আমরা ডাটা অ্যানালাইসিস করে বা ডাটাকে সামারাইজ করে ওই ডাটার বা ওই পপুলেশনের বা ওই স্যাম্পলের এই মিন, মিডিয়ান, মোড, রেঞ্জ, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্কিউনেস, ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু এগুলোর মাধ্যমে প্রকাশ করি। অপরপক্ষে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সে কি করি আমরা? ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স ইউজেস স্ট্যাটিস্টিক্স টু মেক প্রেডিকশনস। এই যে আগের যে প্যারামিটার ওইগুলা প্লাস কিছু স্ট্যাটিস্টিক্যাল টেস্ট ইউজ করে আলটিমেটলি একটা প্রেডিকশন, একটা অনুমান অথবা একটা সায়েন্টিফিক গেস করি আমরা। Inferential statistics makes inferences and predictions about a population based on a sample of data taken from the population. Inferential statistics is used to make the generalization about the population based on the sample. উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে যে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সে কি করা হয়। যেমন একটা কাজ করা হয় যে কোনো একটা স্টাডির ক্ষেত্রে আমরা যখন কোনো হাইপোথিসিস বা একটা ইন্টেলিজেন্ট গেস করি, সেই গেসটাকে স্টাডি শেষে হাইপোথিসিস টেস্টিং করা হয় এবং একটা প্রেডিকশন বা হাইপোথিসিস প্রুভ করা হয়। ধরেন যে আমরা প্রমাণ করলাম যে ড্রাগ এ ইজ বেটার দেন ড্রাগ বি, তাহলে এইভাবে যখন টেস্ট করে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে স্ট্যাটিস্টিক্সের যে অংশে, স্ট্যাটিস্টিক্সের অংশে, সেই অংশটাকে বলে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স।
আমরা একটা ডাটা সেটের মাল্টিপল লজিস্টিক রিগ্রেশন অ্যানালাইসিস করলাম এবং একটা কনক্লুশন বা ইনফারেন্স ড্র করলাম যে A and B are the risk factor for disease 1. কোন একটা ডিজিজের জন্য A এবং B হচ্ছে risk factor। যাদের মাইক্রোফোন আনমিউট করা তারা মিউট করে নেন, নয়েজ হচ্ছে। যাদের ওখান থেকে নয়েজ আসছে মাইক্রোফোন মিউট করে নেন। তাহলে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সে হাইপোথিসিস টেস্ট করে কোন একটা ইনফারেন্স ড্র করা হয় অথবা কোন স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করে কোন একটা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। তার দুটো উদাহরণ দিয়েছি এখানে। একটা হচ্ছে যে হাইপোথিসিস টেস্ট করে আমরা প্রমাণ করেছি যে ড্রাগ এ ইজ বেটার দেন ড্রাগ বি। আবার মাল্টিপল লজিস্টিক রিগ্রেশন অ্যানালাইসিস করে আমরা প্রমাণ করেছি এ এন্ড বি আর দ্য রিস্ক ফ্যাক্টরস ফর ডিজিজ 1। তো এইরকম যখন কোনো ইনফারেন্স করা হয় স্ট্যাটিস্টিক্স এর যে অংশে, সেটা হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। এরপরে আমরা দেখি ইউজ অফ স্ট্যাটিস্টিক্স। আপনাদের এই স্ট্যাটিস্টিক্স পড়ানোর পরে একটা এন ব্লক অ্যাসেসমেন্ট পরীক্ষা হবে। তো সেখানে এই ক্লাসের প্রশ্নগুলোই থাকে। তার মধ্যে একটা বড় প্রশ্ন থাকে যে হোয়াট আর দ্য ইউজেস অফ বায়োস্ট্যাটিস্টিক্স বা ইম্পর্টেন্স অফ স্ট্যাটিস্টিক্স ইন মেডিকেল সায়েন্স, একই কথা। তো এখানে দেখেন কতগুলো পয়েন্ট আমি বলেছি। যে এক নম্বর হচ্ছে আইডেন্টিফাইং এন্ড ডিফাইনিং হেলথ প্রবলেমস অফ এ কমিউনিটি অর কান্ট্রি। যে কোনো একটা কমিউনিটি বা কান্ট্রির কি হেলথ প্রবলেম আছে সেটা যদি আমরা ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে চাই এবং সেটাকে ডিফাইন করতে চাই যে প্রবলেমটা এই, তাহলে স্ট্যাটিস্টিক্স এর প্রয়োজন হয়। ইন্টারপ্রিটেশন এন্ড ড্রয়িং ইনফারেন্সেস অ্যাবাউট জেনারেল পপুলেশন অফ এ জিওগ্রাফিক্যাল এরিয়া। ডিটারমাইনিং নরমাল ভ্যালু অফ এনি প্যারামিটার। আমরা এই যে আরবিএস, সেরাম ক্রিয়েটিনিন বা ডি ডাইমার বলেন বা যে কোনো প্যারামিটার বলেন, তার নরমাল ভ্যালু এখন আমরা জানি, কিন্তু এইটা সেট করার জন্য লাখ লাখ পেশেন্টের বা হেলদি মানুষের এইসব প্যারামিটার অ্যানালাইসিস করে তারপরে আমার আরওসি কার্ভ অথবা ইওডেন ইনডেক্স এগুলো বের করে তারপরে নরমাল লেভেলটা ডিসাইড করা হয়েছে। তাহলে যে কোনো কিছুর নরমাল লেভেল ডিসাইড করার জন্য স্ট্যাটিস্টিক্স প্রয়োজন। ডিটারমাইনিং একিউরেসি অফ মেজারমেন্ট। আমরা অনেক কিছু মেজার করি, সেই মেজারমেন্টটা কতটা একিউরেট হচ্ছে সেটা অ্যাসেস করার জন্য আবার স্ট্যাটিস্টিক্স প্রয়োজন হয়। কম্পেয়ারিং ডিফারেন্ট মেজারমেন্ট টেকনিক্স। একটা বিষয়কে বা একটা প্যারামিটারকে বিভিন্ন ভাবে বিভিন্ন এককে মেজার করা যেতে পারে, একটার সঙ্গে আরেকটা যদি আমরা কম্পেয়ার করতে চাই তাহলে স্ট্যাটিস্টিক্স এর প্রয়োজন হয়। অ্যাসেসমেন্ট অফ ক্যাপাসিটি অফ ডায়াগনস্টিক টেস্ট। আমরা রোগ ডিটেক্ট করার জন্য যে ডায়াগনস্টিক টেস্টগুলো করি, আপনারা জানেন যে সেগুলোর সেন্সিটিভিটি, স্পেসিফিসিটি, পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু, নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু, একিউরেসি, এই প্যারামিটারগুলো আমরা দেখে বুঝতে পারি যে এই টেস্টটা ডিজিজটাকে কতটা ডায়াগনোসিস করতে পারছে অথবা কতটা এক্সক্লুড করতে পারছে, কতটা ইনক্লুড করতে পারছে। তাহলে এক একটার ক্ষেত্রে এক একটা প্যারামিটার দেখে আমরা ডিসাইড করি যে এই টেস্টের রেজাল্ট এই এসেছে, তাহলে কি ডায়াগনোসিসের সঙ্গে মিলে কি মিলে না, ক্লিনিক্যালের সঙ্গে কোরিলেট করে আমরা মিলাই। তাহলে এই যে আমরা যদি কোনো ডায়াগনস্টিক টেস্টকে অ্যাসেস করতে চাই অথবা তার মানে তার সেন্সিটিভিটি, স্পেসিফিসিটি, পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু, নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু, তারপরে হচ্ছে একিউরেসি, এগুলো বের করতে চাই, তাহলে আমাদের স্ট্যাটিস্টিক্স এর প্রয়োজন হবে। তারপরে রিডিং এন্ড আন্ডারস্ট্যান্ডিং অফ স্ট্যাটিস্টিক্যালি রিচ সায়েন্টিফিক আর্টিকেলস অ্যাজ ওয়েল এজ বুকস। অ্যাজ এ ডক্টর বা অ্যাজ এ ফিজিশিয়ান আমাদের কি করতে হয়? সায়েন্টিফিক আর্টিকেল পড়তে হয়, বিভিন্ন বই পড়তে হয় যেগুলোর মধ্যে অনেক স্ট্যাটিস্টিক্যাল বিষয় থাকে। তাহলে আমরা যদি সেগুলো প্রপারলি বুঝতে চাই তাহলে আমাদের স্ট্যাটিস্টিক্স এর নলেজ লাগবে। সিলেক্টিং অ্যাপ্রোপ্রিয়েট টুল ফর অ্যানালাইসিস অফ ডাটা। আমরা যদি কোনো রিসার্চের ডাটা অ্যানালাইসিস করি তাহলে এক এক ধরনের ডাটা, পরে যখন আমি ডাটা অ্যানালাইসিস করাবো তখন দেখবেন যে এক এক ধরনের ডাটা অ্যানালাইসিস করার জন্য এক এক টুল ইউজ করতে হয়। তাহলে কোন ডাটার জন্য কোন টুল আমি ইউজ করব সেটা বোঝার জন্য স্ট্যাটিস্টিক্যাল নলেজ লাগবে। কন্ডাক্টিং থিসিস, ডিসার্টেশন অর এনি টাইপ অফ রিসার্চ। আমরা যারা পোস্ট গ্রাজুয়েশন করি তাদের থিসিস বা ডিসার্টেশন করতে হয়।
এছাড়া বিভিন্ন রিসার্চ ওয়ার্ক চলে। তো সেইগুলো সম্পন্ন করার জন্য আমার স্ট্যাটিস্টিক্যাল নলেজ প্রয়োজন। Providing information for planning, management, monitoring and evaluating the health service program of a community or country. এই যে আমাদের দেশে বিভিন্ন হসপিটাল হচ্ছে, যন্ত্রপাতি কেনা হচ্ছে, ডক্টর সহ অন্যান্য হেলথ ম্যান পাওয়ার নিয়োগ দেওয়া হচ্ছে। তো এই সব কিছুই করা হয় ইনফরমেশনের ভিত্তিতে, কতটা চাহিদা, কতটা লাগবে, কতটা সুযোগ আছে, কোন ডিজিজের ক্ষেত্রে বেশি প্রয়োজন। তো এগুলো প্ল্যানিং করার জন্য অথবা হেলথ সার্ভিসটাকে ম্যানেজ করার জন্য, যেটা রানিং চলছে সেটা মনিটরিং করার জন্য, অথবা একটা প্রোগ্রাম শেষে সেটা কতটা সাকসেসফুল হলো, অবজেক্টিভ অ্যাচিভ হলো কিনা, এসব ইভালুয়েট করার জন্য স্ট্যাটিস্টিক্সের প্রয়োজন হয়। Statistics play a crucial role in research, planning and decision making in health sciences. Biostatistics is used extensively in epidemiology, and epidemiology is the basic science of public health. Public health uses statistics and research methodologies to reach conclusions about disease and finds causes and risk related to disease. এই যে যত ডিজিজ আছে আমরা এগুলোর ক্লিনিক্যাল প্রেজেন্টেশন বা সাইন সিম্পটম এখন জানি, আমরা এগুলার রিস্ক ফ্যাক্টর জানি, কিন্তু শুরুতে যখন ডিজিজগুলো এইসব ফ্যাক্টর এসব কজ জানা ছিল না, তখন কিন্তু এই এপিডেমিওলজিস্টরা রিসার্চ করে করে তারপরে সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এটা এই ডিজিজের ক্লিনিক্যাল সাইন সিম্পটম, এই ডিজিজের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া এই, হ্যাঁ, এই ডিজিজের রিস্ক ফ্যাক্টর এই। তো এইভাবে নতুন ডিজিজ আসলে এপিডেমিওলজিক্যাল মেথডের মাধ্যমে স্ট্যাটিস্টিক্স ইউজ করেই ওই ডিজিজটার সম্পর্কে বিস্তারিত তথ্য অর্থাৎ ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ ডিসাইড করা হয় বায়োস্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশনের উপর ভিত্তি করে। তো এবার আমরা ক্লাসের দ্বিতীয় অংশ বলতে পারেন এটা, যে ডাটা খুবই ইম্পর্টেন্ট। এখানে বিভিন্ন বইয়ে বিভিন্ন ভাবে লিখেছে, তো এটাকে আমি সবচেয়ে বেস্ট যেটা বেস্ট আন্ডারস্ট্যান্ডেবল অথবা বেস্ট অ্যাকসেপ্টেড যেটা সেইভাবে আপনাদের জন্য উপস্থাপন করছি। এটা যদি কেউ ক্লিয়ারলি বোঝেন, যে কোনো জায়গায় যে কোনো টিচার এটাকে অ্যাকসেপ্ট করবে। দি ওয়ার্ড ডাটা ইজ প্লুরাল অ্যান্ড সিঙ্গুলার ইজ ডাটা। ডাটার ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড ডেফিনেশন হচ্ছে ডাটা আর দ্য রেকর্ডেড ভ্যালুস ডেরাইভড ফ্রম ভেরিয়েবলস। এটা আমি উদাহরণ দিয়ে ক্লিয়ার করছি। আগে বলি যে ভেরিয়েবল কি। যে কোনো মানুষ বা যে কোনো কিছুর কোনো একটা বৈশিষ্ট্য যেটা পার্সন টু পার্সন, টাইম টু টাইম বা প্লেস টু প্লেস ভেরি করে। আসলে যে কোনো কিছুর যে কোনো ক্যারেক্টারিস্টিক্সই ভেরিয়েবল। কারণ দেখেন, আমি বলি মানুষের এজ, আমার এজ একরকম, আপনার এজ আরেক রকম, আরেকজনের এজ আরেক রকম, অর্থাৎ এটা পার্সন টু পার্সন ভেরি করছে। আবার আমার এজ আজকে যা 10 বছর পরে চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ টাইমের সঙ্গেও এটা ভেরি করছে। আমার ওজন, এই পৃথিবীতে আমার যে ওজন, চাঁদে গেলে আমার ওজন চেঞ্জ হয়ে যাবে, মঙ্গল গ্রহে গেলে আরেক রকম হয়ে যাবে। আমার শার্টের এই যে কালার, আমার কালকে শার্টের কালার আরেক রকম থাকবে, অর্থাৎ যে কোনো বৈশিষ্ট্যই চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এগুলো হচ্ছে ভেরিয়েবল। এখন আমরা যখন কোনো একটা ভেরিয়েবলের এগেইনস্টে একটা তথ্য সংগ্রহ করি বা একটা ভ্যালু অ্যাড করি, সেটাই হচ্ছে ডাটা। কিভাবে? যেমন বয়স একটা ভেরিয়েবল, তো আমার বয়স 45 ইয়ার্স, এই যে 45 ইয়ার্স এটা হচ্ছে ডাটা। তাহলে ডাটা সবসময় ভেরিয়েবলের এগেইনস্টে রেকর্ড করে, হ্যাঁ, এমনি এমনি ডাটা হবে না। বয়স তার সঙ্গে ডাটার সম্পর্ক, এই জন্য বলা হয়েছে ডাটা আর দ্য রেকর্ডেড ভ্যালুস ডেরাইভড ফ্রম ভেরিয়েবলস। যে আমার ডাটাগুলো সবসময় রেকর্ডেড হবে ভেরিয়েবল এগেইনস্ট। যেমন উদাহরণ দিলাম, বয়স, আমার বয়স 45 বছর, তাহলে এজটা হচ্ছে ভেরিয়েবল, 45 ইয়ার্স এটা হচ্ছে ডাটা। আরেকটা অল্টারনেটিভ ডেফিনেশন অনেকে পছন্দ করে, সেটা হচ্ছে ডাটা আর দ্য র ম্যাটেরিয়ালস অফ ইনফরমেশন, অর্থাৎ কোনো একটা তথ্য যে সমস্ত উপাত্ত দিয়ে তৈরি করা হয় সেইগুলোই হচ্ছে ডাটা, এন্ড ইনফরমেশন ইজ দ্য ফিনিশড প্রোডাক্ট অফ ডাটা।
তাহলে এই দুইটা ডেফিনিশন মনে রাখলেই হবে। তার মধ্যে বেস্ট হচ্ছে ডাটা আর দ্য রেকর্ডেড ভ্যালুস derived from variables, আর হচ্ছে ডাটা আর দ্য র মেটেরিয়ালস অফ ইনফরমেশন, এন্ড ইনফরমেশন ইজ দ্য ফিনিশড প্রোডাক্ট অফ ডাটা। ক্লাসিফিকেশন অফ ডাটা, মূলত দুইটা ক্লাসিফিকেশন মনে রাখলে হবে। একটা হচ্ছে অন দ্য বেসিস অফ মেজারমেন্ট। প্রথমে কোয়ান্টিটেটিভ ডাটা, ডাটা হুইচ ক্যান বি মেজার্ড অর হুইচ ক্যান টেক নিউমারিক্যাল ভ্যালুস আর কল কোয়ান্টিটেটিভ ডাটা। যে ডাটা নিউমারিক্যাল বা সংখ্যাবাচক শব্দ নেয় সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডাটা। যেমন এজ, হাইট, ওয়েট, ফ্যামিলি সাইজ, এগুলো সবই সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়, এই জন্য এগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ ডাটা। এই কোয়ান্টিটেটিভ ডাটা আবার দুই রকমের আছে, খেয়াল করে দেখেন যে কিছু ডাটা আছে যেগুলো ফ্র্যাকশন করা যায়, ফ্র্যাকশন নাম্বারে প্রকাশ করা যায়, এগুলো হচ্ছে কন্টিনিউয়াস ডাটা। কন্টিনিউয়াস ডাটা হুইচ ক্যান বি fraction of a number are called continuous data. As for example, age, height, weight and temperature. Age 8 বছর 10 মাস 20 দিন এরকম হতে পারে, হাইট 5.6 সেন্টিমিটার এরকম হতে পারে। সুতরাং যে ডাটাকে ফ্র্যাকশন করা যায় এবং এটা অবশ্যই কোয়ান্টিটেটিভ ডাটা হবে। কোয়ান্টিটেটিভ ডাটা যেটাকে ফ্র্যাকশন নাম্বারে প্রকাশ করা যায় সেটা হচ্ছে কন্টিনিউয়াস ডাটা। আর যেটাকে সবসময় পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে হয় সেটা হচ্ছে ডিসক্রিট ডাটা। কোয়ান্টিটেটিভ ডাটা হুইচ ক্যান টেক অনলি দ্য হোল নাম্বার আর কল ডিসক্রিট ডাটা। যেমন ফ্যামিলি সাইজ অথবা নাম্বার অফ স্টুডেন্টস ইন এ ক্লাস, পালস রেট, প্যারিটি, এগুলো সবসময় পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে হয়। সো দিস আর ডিসক্রিট ডাটা। সেকেন্ড ক্যাটাগরি অফ ডাটা হচ্ছে কোয়ালিটেটিভ ডাটা। ডাটা হুইচ ক্যান নট বি মেজার্ড অর হুইচ টেক নন নিউমারিক্যাল ন্যারেটিভ ভ্যালুস আর কল কোয়ালিটেটিভ ডাটা। যেমন সেক্স, এটা সংখ্যার বিষয় নেই, আইদার মেল ফিমেল অর এরকম। পজিশন ইন দ্য রেজাল্ট অফ এক্সামিনেশন, ফার্স্ট সেকেন্ড থার্ড, এখানে সংখ্যার বিষয় নাই। কালার অর কন্ডিশন অফ এনিথিং, গুড বেটার বেস্ট অথবা ফাংশনিং নন ফাংশনিং এরকম। তাহলে এগুলো হচ্ছে কোয়ালিটেটিভ ডাটা। এগেইন দেয়ার আর টু টাইপস অফ কোয়ালিটেটিভ ডাটা, একটা হচ্ছে নমিনাল ডাটা আর একটা অর্ডিনাল ডাটা। কোয়ালিটেটিভ ডাটার মধ্যে যেটাকে কোনো র্যাঙ্কিং করা যায় না সেটা হচ্ছে নমিনাল ডাটা। নমিনাল ডাটা আর দ্য কোয়ালিটেটিভ ডাটা হুইচ ক্যান নট বি র্যাঙ্কড। যেমন কালার অফ এনিথিং, রেড, ব্লু, গ্রিন, এখানে র্যাঙ্কিং এর কিছু নাই। মেরিটাল স্ট্যাটাস, সিঙ্গেল, ম্যারিড, উইডো, ডিভোর্সড, এরকম। আর অর্ডিনাল ডাটা, এটাকে র্যাঙ্ক করা যাবে। অর্ডিনাল ডাটা আর দ্য কোয়ালিটেটিভ ডাটা হুইচ ক্যান বি র্যাঙ্কড। যেমন এডুকেশনাল স্ট্যাটাস, প্রাইমারি, তারপরে সেকেন্ডারি, তারপরে টারশিয়ারি, এখানে র্যাঙ্কিং আছে। পজিশন ইন দা এক্সামিনেশন, ফার্স্ট সেকেন্ড থার্ড, এখানেও র্যাঙ্কিং আছে। কন্ডিশন অফ এ কার, পুয়ার, অ্যাকসেপ্টেবল, গুড, র্যাঙ্কিং আছে। গ্রেভিডা, ফার্স্ট সেকেন্ড থার্ড, র্যাঙ্কিং আছে। আবার এই কন্ডিশন অফ এ কার, এটাকেই যদি আমি ফাংশনিং নন ফাংশনিং এইভাবে প্রকাশ করি তাহলে কিন্তু আর অর্ডিনাল থাকবে না, তখন সেটা নমিনাল হয়ে যাবে। এটা নির্ভর করবে আমি কিভাবে প্রকাশ করছি। কন্ডিশন অফ এ কার, এটাকে যদি পুয়ার, অ্যাকসেপ্টেবল, গুড, বেটার, বেস্ট এভাবে বলি তাহলে হচ্ছে অর্ডিনাল ডাটা। যদি বলি ফাংশনিং নন ফাংশনিং তাহলে নমিনাল ডাটা হয়ে যাবে। এরপরে দ্বিতীয় যে ক্লাসিফিকেশন ডাটার, এটা হচ্ছে অন দ্য বেসিস অফ সোর্স বা সোর্সেস অফ ডাটা কি সেটা যদি কেউ জিজ্ঞেস করে একই উত্তর। সোর্স অনুযায়ী প্রথমে প্রাইমারি ডাটা, ডাটা হুইচ আর কালেক্টেড ফর স্পেসিফিক পারপাস ফর দ্য ফার্স্ট টাইম বাই রিসার্চার আর কল প্রাইমারি ডাটা। যেটা কোনো একটা স্পেসিফিক উদ্দেশ্যে প্রথমবার সংগ্রহ করা হলো সেটা হচ্ছে প্রাইমারি ডাটা। রিসার্চার কালেক্ট করবে অথবা তার লোক। Primary data is more valid and more reliable and consistent with the research objective. এগুলো হচ্ছে প্রাইমারি ডাটার অ্যাডভান্টেজ। বাট নিড মোর এফোর্ট, কস্ট এন্ড টাইম, এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। এখন ভ্যালিড মানে হচ্ছে কোনো কিছু, ভ্যালিড মানে হচ্ছে যা করার কথা সেটাই যদি করে, কোনো কিছু, কোনো টেস্ট বা কোনো একটা মেজারমেন্ট টুল যা মেজার করার কথা তাই যদি মেজার করে সেটা হচ্ছে ভ্যালিড। আর রিলায়েবল মানে হচ্ছে বারবার যদি মেজার করা হয় একই কন্ডিশনে তাহলে একই রেজাল্ট দিবে। রিলায়েবিলিটির সঙ্গে রিপিটেবিলিটি জড়িত। আর কনসিস্টেন্ট উইথ অবজেক্টিভ মানে অবজেক্টিভের সঙ্গে সঙ্গতিপূর্ণ।
ভ্যালিডিটি রিলায়েবিলিটির এক্সাম্পল আরো যদি আমি সহজ ভাবে দেই, যে আমি ক্লাসে যদি আমার যে টপিক পড়ানোর কথা সেটাই যদি পড়াই তাহলে আমার ক্লাস ভ্যালিড। আর যেমন উল্টাপাল্টা অন্য কথা বলি, অন্য আলাপ সালাপ করি, তাহলে আমার ক্লাস ভ্যালিড না। আর আমার ক্লাস রিলায়েবল যদি আমি সব সময় ভালো ক্লাস নেই, প্রতিদিনই, আজকেও নিলাম, আগামী মাসেও নিলাম, তারপরেও নিলাম, সব সময় যদি ভালো ক্লাস নেই, তাহলে আমার ক্লাস রিলায়েবল। আমি যদি একদিন ভালো নেই আরেকদিন খারাপ নেই, তাহলে আমার ক্লাস রিলায়েবল না। Secondary data. Secondary data are the data which are obtained from previous registers or published records. যেমন সেন্সাসের তথ্য আমরা নিতে পারি, হসপিটাল রেকর্ডস নিতে পারি, ভাইটাল রেজিস্ট্রেশন থেকে নিতে পারি, বুকস, জার্নাল, এগুলো থেকে নিতে পারি। এগুলো হচ্ছে সব সেকেন্ডারি ডাটা। অ্যাডভান্টেজ কি? এটা কুইক কালেকশন করা যায়, লেস এফোর্ট এন্ড লেস কস্ট। সোর্স অনুযায়ী মূলত প্রাইমারি এবং সেকেন্ডারি ডাটাই। তো অনেক আগের দিনের যারা টিচার বা অথর, তারা আরেকটা ক্লাস করে টারশিয়ারি ডাটা। টারশিয়ারি ডাটা বলতে তারা বুকস এবং জার্নালের ডাটাটাকে বোঝায়, কিন্তু আসলে সবই সেকেন্ডারি ডাটা, প্রাইমারি ছাড়া যা আছে সব। নাও মেথডস অফ ডাটা কালেকশন। পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট যারা বা অনেক টিচাররাও ডাটা কালেকশনের মেথড এবং ডাটা কালেকশনের টুল এই দুটাকে গুলিয়ে ফেলে। মেথড হচ্ছে কি পদ্ধতিতে আমি ডাটা কালেকশন করলাম, আর টুল হচ্ছে কি কোশ্চেনিয়ার বা কি ফর্ম আমি ইউজ করলাম, সেটা হচ্ছে ডাটা কালেকশন টুল বা রিসার্চ ইনস্ট্রুমেন্ট। এখানে আমি বলছি মেথডস অফ ডাটা কালেকশন। ইন্টারভিউ হতে পারে, ইন্টারভিউ আবার ফেস টু ফেস, সামনাসামনি বসে। ইনডেপথ ইন্টারভিউ, অনেক সময় নিয়ে গভীর আলোচনা হতে পারে। টেলিফোন ইন্টারভিউ হতে পারে। কি ইনফরমেন্ট ইন্টারভিউ, KII বলে, এটা হচ্ছে যে একদম রিসোর্স পারসন, যে ওই বিষয়ে অভিজ্ঞ বা জানে, তার সঙ্গে তার থেকে তথ্য নেওয়া। সেলফ অ্যাডমিনিস্ট্রেট কোশ্চেনিয়ার, এটা হচ্ছে যে ইন্টারভিউ তো প্রশ্ন জিজ্ঞেস করবে, উত্তর দিবে, এইভাবে লিপিবদ্ধ করা হবে, কিন্তু সেলফ অ্যাডমিনিস্ট্রেটে হচ্ছে কোশ্চেনিয়ারটা দিয়ে দিলাম, যে রেসপন্ডেন্ট সে উত্তর লিখে আবার ব্যাক করবে। মেল অর ইন্টারনেট কোশ্চেনিয়ার হতে পারে। ফোকাস গ্রুপ ডিসকাশন, observation, examination or measurement, review of records, journal, books, etc., and combination of any two or more methods. আমার মাত্র 1.5 মিনিট সময় আছে, লাইন কেটে যেতে পারে, বলে শেষ করে দিই। আর ডাটা কালেকশন টুল বা রিসার্চ ইনস্ট্রুমেন্ট হচ্ছে, রিসার্চ ইনস্ট্রুমেন্টস আর দ্য টুলস হুইচ আর ইউজড টু কালেক্ট ডাটা উইথ এ স্পেসিফিক অবজেক্টিভ। তাহলে কি কি ইউজ করি আমরা? কোশ্চেনিয়ার, চেক লিস্ট, গাইডলাইন, ফর্ম, এগুলো হচ্ছে ডাটা কালেকশন টুল বা রিসার্চ ইনস্ট্রুমেন্ট। লাস্টে আমরা দেখি মেথডস অফ ডাটা প্রেজেন্টেশন। ডাটা টেবুলার ফর্মে প্রেজেন্ট করা যায়, গ্রাফিক্যাল ফর্মে প্রেজেন্ট করা যায়। টেবুলার ফর্মে আমরা টেবিল দিয়ে প্রকাশ করি, টেবিল দিয়ে বোথ কোয়ান্টিটেটিভ এন্ড কোয়ালিটেটিভ ডাটা প্রেজেন্ট করা যায়। আর গ্রাফিক্যাল ফর্মে কোয়ান্টিটেটিভ ডাটার জন্য হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি, পলিগন, লাইন ডায়াগ্রাম এবং স্ক্যাটার ডায়াগ্রাম, স্টেম এন্ড লিফ ডায়াগ্রাম, বক্স এন্ড হুইস্কার প্লট ইউজ করা হয়। আর কোয়ালিটেটিভ ডাটার জন্য বার ডায়াগ্রাম, পাই চার্ট, পিক্টোগ্রাম এবং ম্যাপ ডায়াগ্রাম ইউজ করা হয়। স্টার চিহ্ন দেয়াগুলো আপনারা নিজেরা ইন্টারনেট থেকে বা বই থেকে পড়ে নেবেন, যে বার ডায়াগ্রাম কিভাবে আঁকে, পাই চার্ট কিভাবে আঁকে, হিস্টোগ্রাম কিভাবে আঁকে, এগুলো পড়ে নেবেন। নেক্সট ক্লাসে আমরা ভেরিয়েবল এবং স্কেলস অফ মেজারমেন্ট অফ ভেরিয়েবল এটা পড়ব। তো আমি আমার সময়ের শেষে চলে আসছি, যে কোনো সময় ক্লাস বন্ধ হয়ে যেতে পারে। তো আমরা, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আজকে যেটুকু পড়ানো হলো, যে আমরা